চীন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কতটা অসম্মান করলো, কতটা অপমান করেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রোটোকলও যে যথাযথভাবে মেনটেন করা হয়নি সেই বিষয়ে এই মুহূর্তে অন্তত বাংলাদেশের কোনো গণমাধ্যমের পক্ষে লেখালেখি করা সম্ভব নয়, কারণটি আমরা সবাই জানি। তবে ভারতের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম ইকোনমিক টাইমস এই সব বিষয় নিয়ে একটি এক্সক্লুসিভ প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী কেন তার চীন সফরটি সংক্ষিপ্ত করে একদিন আগেই বাংলাদেশে ফিরে গেছেন। আন্তর্জাতিকভাবে নতুন চাপে এবং কঠিন পরিস্থিতিতে সরকার। দর্শক, এবার আওয়ামী লীগের বড় বড় কথা ছুটে যাবে। তারা এখন বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে, বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করবে এবং তাদের সাথেও এই যোগাযোগটা তারা কন্টিনিউ করবে। প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন পুলিশ সহ পুলিশের গাড়িতে কিন্তু আগুন লাগিয়ে দিয়েছে শিক্ষার্থীরা। শুধু তাই নয়, চীন এবং যুক্তরাষ্ট্র কিন্তু শেখ হাসিনার বিপক্ষে চলে গিয়েছে, শেখ হাসিনাকে পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছে। আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে দেখতে পারবেন। সেই সাথে যে ভিডিওর অংশ বিশেষ দেখে এই ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিত মাধ্যমে দেখতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরে বাংলাদেশ কি কি অর্জন করলো তা নিয়ে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে নানান ধরনের বিশ্লেষণ হয়েছে বা এখনো চলছে। কিন্তু চীন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কতটা অসম্মান করলো, কতটা অপমান করেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রোটোকলও যে যথাযথভাবে মেনটেন করা হয়নি সেই বিষয়ে এই মুহূর্তে অন্তত বাংলাদেশের কোনো গণমাধ্যমের পক্ষে লেখালেখি করা সম্ভব নয়, কারণটি আমরা সবাই জানি। তবে ভারতের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম ইকোনমিক টাইমস এই সব বিষয় নিয়ে একটি এক্সক্লুসিভ প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী কেন তার চীন সফরটি সংক্ষিপ্ত করে একদিন আগেই বাংলাদেশে ফিরে গেছেন। প্রতিবেদনটি শিরোনাম করা হয়েছে আপসেট বাংলাদেশ পিএম হাসিনা কার্ডস শর্ট চায়না ভিজিট রিটার্নস টু ঢাকা। এবং এই প্রতিবেদনটিতে বলা হয়েছে এবারের চীন সফর ছিল বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য যথেষ্ট পরিমাণ হতাশাজনক এবং অস্বাভাবিক একটি সফর। কেন অস্বাভাবিক? সেই জায়গাগুলোতে ইকোনমিক টাইমস বলছে বাংলাদেশের প্রত্যাশা অনুযায়ী চীনের যে প্রতিশ্রুতি ছিল বাংলাদেশের আর্থিক সহায়তা হিসেবে চীনের যে ঋণ দেওয়ার কথা ছিল $5 বিলিয়ন, সেখানে দেওয়া হয়েছে মাত্র $100 মিলিয়ন, এটি ইকোনমিক টাইমস বলছে। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর একটি প্রত্যাশা ছিল এবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে একটি দীর্ঘ বৈঠকে, কিন্তু শি জিনপিং শেখ হাসিনাকে হতাশ করেছেন। দীর্ঘ বৈঠক তো দূরের কথা, তাকে সময় দিয়েছেন খুবই সামান্য, যেখানে আসলে নীতিগত কোনো আলোচনা বা খুবই কার্যকর কোনো কথাবার্তা তেমন কিছুই হয়নি। সৌজন্যতামূলক তাকে সামান্য সময় দিয়েছেন শি জিনপিং। তার বদলে চীনের প্রধানমন্ত্রী লি কিকিয়াং তিনি বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে, যদিও সেই বৈঠকটি দীর্ঘ হয়েছে বই কি। তবে আমরা জানি যে লি কিকিয়াং যিনি প্রধানমন্ত্রী চীনের, বা চীনের প্রধানমন্ত্রীর পদটি খুবই আলংকারিক একটি পদ, যে পদের আসলে তেমন কোনো গুরুত্ব নেই, অনেকটা বাংলাদেশের রাষ্ট্রপতি পদের মতন, যার কোনো নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই, কার্যকর কোনো সিদ্ধান্ত নেওয়ার বা জানানোর কোনো ক্ষমতা নেই। সেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে আমাদের প্রধানমন্ত্রীর। এবং ইকোনমিক টাইমসে বলা হচ্ছে চীনের পররাষ্ট্রমন্ত্রীও আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেননি, এতটাই তাচ্ছিল্য করা হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। পাশাপাশি ইকোনমিক টাইমস আরও বলছে চীনের কোনো রাষ্ট্রীয় গণমাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এবারের সফরটি নিয়ে কোনো ধরনের গুরুত্ব দিয়ে কোনো রিপোর্ট প্রকাশ করেনি, যা কিনা চীনের যে বিগত দিনের ইতিহাস সেটির সাথে একেবারে আনইউজুয়াল একটি ঘটনা। যে কোনো দেশের বা যে কোনো রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যখন চীন ভিজিটে যান বা রাষ্ট্রীয় সফরে যান, সেই বিষয়গুলো খুবই গুরুত্বের সঙ্গে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতে সেই ধরনের সংবাদ প্রকাশ হয়, যেটি ব্যতিক্রম দেখা গেছে এবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য। আর এসব কারণেই বিব্রত বোধ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি হতাশ হয়েছেন, সেই হতাশাগ্রস্ততার জায়গা থেকে তিনি বাধ্য হয়েছেন বা সরে এসেছেন চীন থেকে, তার সফর সংক্ষিপ্ত করে। ইকোনমিক টাইমস এও বলছে তার সফর সংক্ষিপ্ত করার জন্য যেই কারণটি উল্লেখ করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে, যে প্রধানমন্ত্রী কন্যা সাইমা ওয়াজেদ পুতুল অসুস্থ, তাকে সময় দেওয়ার জন্যই শেখ হাসিনা দ্রুত বাংলাদেশ ফিরে গেছেন, আসলে তা নয়। তার পেছনের কারণগুলো মূলত যা যা উল্লেখ করা হলো তাই। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার তড়িঘড়ি করে বাংলাদেশে ফিরে আসার বিষয়ে যে বিশেষ কোনো কারণ কাজ করেছে এগুলো আমরা প্রথম থেকেই অনুমান করছিলাম। চীন যে প্রধানমন্ত্রীকে সেভাবে রিসিভ করেনি, অন্তত সেটুকু আমরা ফিল করছিলাম, যদিও ইকোনমিক টাইমস যেভাবে ব্যাখ্যাগুলো তুলে ধরেছে সেটা হয়তো আমরা অতটা সহজে বুঝতে পারিনি, কিন্তু বুঝতে পারছিলাম গলতটি অনেক বড় জায়গায়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রী প্রেস সচিব নাঈমুল ইসলাম খান দুজনে যে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছেন। নাঈমুল ইসলাম খান বলেছিলেন যে
তিনি সময় বাঁচানোর জন্য বাংলাদেশের কাজকে গুরুত্ব দেওয়ার জন্য তিনি তার সফরটি শর্ট করেছেন, রাত থাকার চেষ্টা করতে চাননি। আবার পররাষ্ট্রমন্ত্রী পরবর্তী জানালেন একদিন পরে সংবাদ সম্মেলন করে যে না, তার মেয়ে অসুস্থ, সাইমা ওয়াজেদ পুত্র তাকে সময় দেওয়ার জন্য ফিরে আসছেন। এগুলো যে কথার কথা, অজুহাত, সেগুলো নিশ্চয়ই আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছিলাম। এবং ইকোনমিক টাইমস জানাচ্ছে যে চীনের এই যে অস্বাভাবিক আচরণ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ঘিরে, যে এই প্রধানমন্ত্রীকে তো এর আগে চীন যথেষ্ট গুরুত্ব দিয়ে আসছিল বা বাংলাদেশে গুরুত্ব দিয়ে আসছিল ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের জায়গা থেকে, তারপরেও কেন চীন এই ধরনের আচরণ করলো? খুব স্বাভাবিক। যে বিষয়গুলো আমরা আশঙ্কা করছিলাম সেই বিষয়টি ভারতের যে প্রভাবশালী গণমাধ্যম ইকোনমিক টাইমস সেটি উল্লেখ করেছে একটা পয়েন্ট দিয়েই তারা সব কথা জানান দেওয়ার চেষ্টা করেছে। এখানে বলা হচ্ছে যে চীনের প্রচণ্ড চাপ থাকা সত্ত্বেও বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে গেছেন। চীন সফরের আগেই দুইবার, একবার নরেন্দ্র মোদী পুনর্নির্বাচিত হওয়ার পর তার শপথ অনুষ্ঠানে গেছেন, আর একবার দ্বিপাক্ষিক বৈঠকের জন্য গেছেন রাষ্ট্রীয় সফরে। এবং খুব স্বাভাবিক, এগুলো চীন ভালো চোখে নিবে না, সেটাই তো স্বাভাবিক। এবং আওয়ামী লীগ যে দাবি করে আসছিল যে তারা ভারসাম্যমূলক কূটনীতি বজায় রাখার চেষ্টা করছে, অন্তত ভারত এবং চীনের ক্ষেত্রে, ভারত হচ্ছে আওয়ামী লীগের বা বাংলাদেশের রাজনৈতিক বন্ধু আর চীন হচ্ছে অর্থনৈতিক বন্ধু, তারা যতটাই বোঝানোর চেষ্টা করুক না কেন। এবং এই কথাগুলোই এই সফরে তুলে ধরা হবে, সেটি আমাদের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পক্ষ থেকে জানানো হয়েছিল। কিন্তু সেই চেষ্টাটি তারা হয়তো করেছে। চীন তো আর এত বোকা নয়, চীন তো যা হিসাব করা হিসাব বসে আছে, সেসব কথা তারা তেমন কোনো গুরুত্ব দেয়নি। এটাই হওয়ার কথা ছিল। আওয়ামী লীগ যেভাবে ক্ষমতায় টিকে থাকতে যে রাজনৈতিক বন্ধু হিসেবে উল্লেখ করা হচ্ছে ভারতকে, ভারতের যে গণ্ডির মধ্যে চলে গেছে, ভারতের যে বৃত্তের মধ্যে চলে গেছে, চীন এতদিন তাকিয়ে দেখছিল, পরখ করছিল আসলে আওয়ামী লীগ কী করতে চাইছে। ভারত যেমন নানানভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে নজরদারি রাখছে, আওয়ামী লীগ চীনের প্রতি ঝুঁকে পড়লো কিনা ঠিক একইভাবেই তো পর্যবেক্ষণ রেখেছিল চীন বাংলাদেশ সরকারকে। কি করে তারা? তো যা প্রমাণ পাওয়ার পেয়ে গেছে, যতই তারা বলুক কে কোন টাইপের বন্ধু, চীন তো তার ভূ রাজনৈতিক খেলায় এটিকে তো ছাড় দিবে না, খুবই স্বাভাবিক। অতএব ইকোনমিক টাইমস যেই তথ্যগুলো উল্লেখ করেছে, এটি যদি হয়ে থাকে অবশ্যই আমরা জাতি হিসেবে অপমানিত, বাংলাদেশি হিসেবে এই মুহূর্তে অপমানিত হচ্ছি। ঘুরে ফিরে এর পিছনে সেই ভারত এবং আওয়ামী লীগের ক্ষমতায় টিকে থাকার যে বাসনা, সেগুলো পূরণের জন্যই আজকে বাংলাদেশ কোন ক্ষতির সম্মুখীন সেটি বিবেচনা আওয়ামী লীগ করতে পারবে কিনা আমরা। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গাড়ি ভাঙচুরের পাশাপাশি কর্মকর্তাদের মারধর ও হামলার অভিযোগে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এই পুলিশ কর্মকর্তা জানান, রাজারবাগ পুলিশ লাইন্সের পরিবহন শাখার চালক খলিলুর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা বহু শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। এজাহারে আরও বলা হয়, বিক্ষোভকারীরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে অগ্রসর হলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের শাহবাগ মোড়ে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এরপর বিক্ষোভকারীরা BSMMU এর কাছে পার্ক করা একটি APC ও জলকামান ঘিরে ফেলে আক্রমণাত্মক আচরণ করে। তারা জলকামান চালককে জোর করে বের করে তা ভাঙচুর করলে প্রায় 5 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। ক্ষয়ক্ষতির মধ্যে আছে APC 25 এর সামনের দুটি SS স্ট্যান্ড, রেডিও অ্যান্টেনা, পেছনের হুইল গার্ড এবং জলকামানের বাম দিকের আয়না ভাঙা। দুর্নীতির যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যে রীতিমতো সুনামি শুরু হয়েছে। যারা ধরা পড়েছেন তারা রীতিমতো দৌড়ের উপর আছেন, বেশিরভাগ পালিয়েছেন, আর অনেকে পালানোর মতো একটা ভাব করছেন। এবং এ সকল দুর্নীতিবাজ যারা ধরা পড়েছেন এরা বেশিরভাগই তাদের অর্থ এবং বিত্ত। যে কজন ধরা পড়েছেন কারোর অর্থের পরিমাণ 1000 কোটি টাকার নিচে নয়। আবার বলছি, যদি 100 জন হয়ে থাকে, অন অ্যাভারেজে তাদের সবার সম্পত্তি কিন্তু 1000 কোটি টাকা। তাহলে 1000 কোটি টাকা ইন্টু 100 কত টাকা হয় দেখেন তো। এবং এই দুর্নীতিবাজেরা এই টাকাগুলো বেশিরভাগই দেশের বাইরে নিয়ে গেছে, আর অনেকে জায়গায় সম্পত্তি করেছে, বাড়ি গাড়ি করেছে, অপব্যয় করেছে, জুয়া খেলেছে।
ছেলে মেয়েদেরকে দিয়েছে। তো এদের সংখ্যা খুব অল্প, বেশিরভাগই কিন্তু দেশের বাইরে নিয়ে গেছে। এবং এই যে তাদের দুর্নীতির যে অঙ্ক, সেই অঙ্কটি দেশের বাইরে চলে যাওয়ার কারণে পুরো অর্থনীতিতে একটা শূন্যতা তৈরি হয়েছে। আর অর্থনীতিতে শূন্যতা তৈরি হওয়ার কারণে রাষ্ট্র পরিচালনায় যারা ক্ষমতাধর লোকজন ছিলেন, যারা এই রাষ্ট্রীয় অর্থের উপর ভিত্তি করে দাম্ভিকতা দেখাতেন, তারা রীতিমতো চুপসে গেছেন। আপনি যদি ধনী ব্যক্তি হন, আপনার ঘরে যখন অন্ন থাকবে না, পরনে বস্ত্র থাকবে না, ওর যে বেদনা, এটি দীর্ঘদিন যাবৎ যারা দরিদ্র তাদের সেই বেদনার সঙ্গে তুলনা করা যাবে না। এখন সরকারি অফিসের যে সকল কর্তারা, রাজনীতিবিদরা, হর্তাকর্তারা, আন্ডারওয়ার্ল্ডের ডনরা এই গত 15-16 বছর ধরে যে ল্যাভিশ জীবনযাপন করছিলেন, তারা রোলস রয়েস, ফেরারি, মানে বাংলাদেশে না বিদেশে তারা কিনেন। বাংলাদেশে যতটা করা সম্ভব, বাংলাদেশে হয়তো মার্সিডিজ, BMW, অডি এগুলো কিনা তাদের জন্য কোনো বিষয় নয়। এই জিনিসগুলো তারা করেছেন, করার পরে এই সময়টিতে এসে সবারই কিন্তু হাতে ঘা লেগেছে এবং টান পড়েছে। অনেকে ধরা পড়েছেন, অনেকে ধরা পড়ার ভয়ে আছেন, এবং অনেকে আগের মতো ঘুষ পাচ্ছেন না, বিকজ অর্থনীতি ফোকলা হয়ে গিয়েছে। ফলে দুর্নীতিবাজদের মধ্যে রীতিমতো মড়ক লেগেছে, মহামারী লেগেছে। এবং সেই মহামারীর কবলে পড়ে আমাদের রাজনীতিবিদ যারা এই দুর্নীতিবাজের উপর ভর করে রাষ্ট্র চালাতেন, দেশ চালাতেন, তাদের মধ্যেও এক ধরনের মর্মবেদনা শুরু হয়েছে। আমি ঠিক তাদেরকে মরণ কান্না বলবো না, মর্মবেদনা। আর কতদিন পরে এভাবে যদি এই মর্মবেদনা, হৃদয়ের যে ফ্রাস্ট্রেশন, এটি দীর্ঘায়িত হতে থাকে, তবে তারাও একসময় মরণ কান্না শুরু করবে দুর্নীতিবাজদের মতো করেই। যাই হোক, তো এই যে দুর্নীতিবাজদের যে উল্লম্ফন গত 15 বছর যাবৎ চলছিল, অবস্থা দৃষ্টি মনে হচ্ছিল তারাই দেশের হর্তাকর্তা, তারাই মন্ত্রী বানায়, MP বানায়, তারাই মানুষের মাথায়, ঘাড়ের উপর মাথা থাকবে কিনা শরীরে, এই সিদ্ধান্ত তারা নেয়। অর্থাৎ দণ্ড এবং মুন্ড, এই দুটোর অধিকর্তা। এই জিনিসগুলো দীর্ঘদিন যাবত তারা চালিয়ে আসছিল, এবং তাদের সেই অবস্থা দেখে মনে হচ্ছিল এই আজাব বুঝি আমাদের শেষ হবে না। কিন্তু হাল আমলে যেভাবে প্রকৃতি বিরূপ হয়েছে, আকাশ যেভাবে কাঁপছে, বাতাস যেভাবে কান্না শুরু করেছে, এবং অঝরে যেভাবে বৃষ্টি ঝরছে, বন্যা যেভাবে জানান দিচ্ছে, তাতে মনে হচ্ছে যে পাপের পরিমাণটা খুব বেশি হয়ে গেছে। এর ফলে দুর্নীতিবাদের দাপট এই মুহূর্তে বাংলাদেশে কোথাও নেই। এখন ঘুষ খেতে হলে আজকের দিনে আমি যখন ভিডিও করছি 100 বার চিন্তা করতে হবে এবং 10 বার চারিদিকে তাকাতে হবে। এবং এর ফলে কি হলো, প্রশাসনের যারা ভালো ব্যক্তি, কর্তা ব্যক্তি, এবং দীর্ঘদিন যাবৎ সৎ জীবনযাপন করেছেন, এবং যাদের পরিবারে অনেকেই নিগৃহীত ছিলেন, অনেকের মনের মধ্যে হতাশা ছিল, তারা এই সময়টিতে হঠাৎ করে গা ঝাড়া দিয়ে উঠেছেন। দুটো উদাহরণ দিই। আজকের এই ভিডিওটা করার মূল কারণ হলো, পুলিশের অনেক বড় একজন কর্তা, প্রথম 10 জনের মধ্যে একজন আমার বন্ধু মানুষ টেলিফোন করলেন, এবং তিনি এই বিভিন্ন কথাবার্তা বলতে বলতে বললেন যে এই প্রথম গত কয়েকদিন যাবৎ বুক ফুলিয়ে সিনা উঁচু করে অফিসে যাচ্ছি, কাজ করছি, এবং আমার যে পোশাক, এই পোশাকটা নিয়ে আমি গর্ব অনুভব করছি। এরপর আমাদের অনেক কথা হলো, এবং তার সেই কথার উপর ভিত্তি করে কিন্তু আজকে এই ভিডিওটি করা। 3-4 দিন আগে আরেকজন কর্মকর্তা, যিনি এখন জয়েন্ট সেক্রেটারি অথবা এডিশনাল সেক্রেটারি এই পদবিতে আছেন, খুবই গুরুত্বপূর্ণ দুটো জেলাতে তিনি ডিসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। অতিশয় সৎ, অতিশয় সাহসী, এবং কর্মক্ষেত্রে তার সেই যে সাহসিকতা পত্রপত্রিকায় এসেছে। তো তিনি আমাকে ফোন দিলেন, না আমি তাকে একটা ব্যাপারে ফোন দিলাম। এই কারণে ফোন দিলাম যে তিনি আমাকে একটা উপকার করেছিলেন। তো সেই উপকারটা আমলাতান্ত্রিক জটিলতা একটু দেরি হচ্ছিল, যেটা অতি সম্প্রতি হয়েছে। অর্থাৎ তাকে বলেছিলাম একটা রাস্তা করে দেওয়ার জন্য। তো অনেকদিন পরে, এটা জানুয়ারি মাসে হওয়ার কথা ছিল, কিন্তু আলটিমেটলি এখন সেই রাস্তাটির কাজটি শুরু হয়েছে। তো তাকে ধন্যবাদ দেওয়ার জন্য ফোন করলেন, এবং তিনি খুব বিনয়ের সঙ্গে বললেন যে স্যার, আমি 4-5 দিন যাবৎ আপনার কথা স্মরণ করছিলাম, আল্লাহ রহমত আপনি টেলিফোন করেছেন। তো আগে বলেন আপনি কেন ফোন করেছেন। আমি তখন বললাম যে আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য। আপনি যখন পদে ছিলেন, ওই পদে ছিলেন, তখন আমি আপনাকে একটা অনুনয় করেছিলাম, রিকোয়েস্ট করেছিলাম একটা জনদুর্ভোগ কমানোর জন্য একটা রাস্তা তৈরি করে দিতে। তো সেইটা আপনি বরাদ্দ দিয়েছিলেন, কাজটি শুরু হয়েছে। যাই হোক, তো আমি তখন তাকে বললাম যে আপনি আমাকে কেন খোঁজ করছিলেন। তখন তিনি বললেন যে স্যার, চারিদিকে এত দুর্নীতিবাজদের খবর ছাপা হচ্ছে, কিন্তু এই খবরের মধ্যে আমরা 2-4 জন যারা আছি, যারা এই দুর্নীতির সাম্রাজ্যের মধ্যে ন্যায়পরায়ণতা নিয়ে, সততা নিয়ে, সাহস নিয়ে কাজ করেছি, তাদের জীবনে যে কত দুর্বিষহ ঘটনা ঘটেছে এই ভালো কাজ করতে গিয়ে, সেই কথাগুলো আপনার সাথে শেয়ার করার জন্য আমি আপনাকে মনে মনে স্মরণ করছিলাম। তো তিনি উদাহরণ হিসেবে বললেন যে দেখুন, আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়েছে। কারা দিয়েছে? এই দুর্নীতিবাজ, মানে আমার সহকর্মী তারা, অথবা তাদের ভাড়াটিয়া পোষ্য,
অথবা বাইরে যারা আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু কোনো অবস্থাতে আমাকে ভয় দেখাতে পারেনি। এরপর তারা আমার পরিবারের উপর সেই আক্রমণ শুরু করেছে। আমার স্ত্রী তিনিও একজন বিশেষ কর্মকর্তা, তো তার হোয়াটসঅ্যাপে তার মোবাইলে বিভিন্নভাবে টেলিফোন করে তাকে এমনভাবে মানসিক টর্চার শুরু করলো এবং অনেকদিন যাবত সেই কথাগুলো সে আমাকে বলতে পারেনি। পরে যখন সে মানসিকভাবে একেবারে ভেঙে পড়লো, পরে দেখলাম যে তার পাকস্থলীর মধ্যে এই যে তার যে বিষাদজনিত, ফ্রাস্ট্রেশনজনিত এবং ভয়জনিত যে রোগ, এর কারণে পাকস্থলীর মধ্যে মারাত্মক কতগুলো প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং তা চিকিৎসা করার জন্য আমাকে অনেক অর্থ খরচ করতে হয়েছে এবং প্রায় 2 মাস ধরে হাসপাতালে আমাকে দৌড়াদৌড়ি করতে হয়েছে কাজকর্ম বাদ দিয়ে, এবং এখনো পর্যন্ত সে কিন্তু সুস্থ হয়ে ওঠেনি। তো তিনি যখন সেই কথাগুলো বলছিলেন তখন আমার মানে তার জন্য খুব মায়া হচ্ছিল, তার সঙ্গে সঙ্গে কিন্তু গর্ব হচ্ছিল। আমি সেই ভদ্রলোকের সঙ্গে দেখা করতে যাব এবং তাকে নিয়ে একটা লেখা লিখবো ইন ডিটেলস যে কি আসলে হয়েছে। তো সেভাবে আমি এই দুজনের উদাহরণ দিলাম যে গত এই 2-3 দিনের মধ্যে আমার এই দুজনের সঙ্গে কথা হলো। এর বাইরে আমার আরও কিছু বন্ধুবান্ধব আছে যারা খুব বড় বড় পদে আছেন, এমনকি জাতীয় রাজস্ব বোর্ডেও আছেন, খুবই বড় পদে আছেন। তো তাদের মধ্যে আমি এই সময়টিতে দেখেছি যে এক ধরনের স্পিরিট ফিরে এসেছে। সততার যে পুরস্কার আছে, কর্মদক্ষতার যে একটা যাকে বলে পুরস্কার আছে, এবং এখনো যে এই প্রশাসনের সব মানুষ পৌঁছে যায়নি, এটি এই সময়টিতে কিন্তু দেখা যাচ্ছে। এবং এখন আপনি দেখবেন যে এই যে কোটা বিরোধী আন্দোলন চলছে, এখানে পুলিশের রিয়াকশন, সরকারি কর্মকর্তাদের রিয়াকশন, এমনকি জনগণের যে রিয়াকশন, এটি অনেক পরিশীলিত, অনেক মার্জিত। একই সঙ্গে যারা আন্দোলন করছেন তাদেরও ভাষা, বাচনভঙ্গি এবং তাদের কথাবার্তা এবং তাদের যে টেকনিক, সেগুলোর মধ্যেও কিন্তু মানবিকতা আছে, মেধা আছে, মননশীলতা আছে। তো কাজেই দুর্নীতির যখন খুব জয় জয়কার হয়, ওর প্রথম মড়কটি লাগে হলো মাথায়, মস্তিষ্কে। মানুষের মধ্যে যখন দুর্নীতি করার আগ্রহ জাগে তখন তার বুদ্ধি শুদ্ধি লোপ পায়। দ্বিতীয়ত যারা এই দুর্নীতির দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তাদের মধ্যে একটা ভয় এবং আতঙ্ক তৈরি হয় এবং তারও চিন্তা শক্তি, সাহস, মানে মস্তিষ্কের মধ্যে তার চিন্তা করার যে ক্ষমতা, মস্তিষ্কের মধ্যে সাহস বা উদ্দীপনা তৈরি করার যে সকল উপকরণ রয়েছে, সবগুলোতে রীতিমতো ধস হয়। ফলে এরকম একটি জটিল সমাজ যেখানে দুর্নীতি চলে, দুর্নীতি হয় এবং দুর্নীতির রাজত্ব চলে, সেখানে সৃষ্টিশীলতা বলতে কিছু থাকে না। ভালো কোনো গান রচনা হয় না, কবিতা রচনা হয় না, ভালো কোনো পরিকল্পনা হয় না, এবং এখানে সবাই শুধুমাত্র দিনের চাইতে রাতকে বেশি পছন্দ করে এবং নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে, শেয়ালের মতো। তারপরে অন্যান্য যে সকল প্রাণী লুকিয়ে থাকতে পছন্দ করে, বাদুরের মতো রাতের আধারে তারা ঘোরাফেরা করে, নিশাচর। কিন্তু যখন এই দুর্নীতিবাদের পতন ঘটে তখন ঠিক পরিস্থিতি হয় সেই রকম যে একেবারে সকালবেলা, শুভ্র সকালবেলা, শরতের সকাল বা হেমন্তের সকাল, বিশেষ করে আমি হেমন্তকালটিকে ধরবো, সামান্য কুয়াশা পড়ে। আপনি যদি গ্রামের কোনো বাসিন্দা হন তাহলে চারিদিকে পাকা ধান, সেই স্বর্ণালী পাকা ধান, বিশাল দিগন্ত জোড়া সেই ধান ক্ষেত, তার মধ্যে গ্রামে আপনার একটা সুন্দর বাড়ি আছে এবং সকালবেলা আপনি পূব আকাশে যখন ওরকম একটা সূর্য দেখতে পারবেন, লাল টকটকে একটা সূর্য, এবং সেই সূর্যের লাল রঙের সঙ্গে সোনালি ধানের যে একটা সম্মিলন হয়, ও দৃশ্য দেখলে আপনি যে বয়সেরই হন না কেন আপনার মন ভালো হয়ে যাবে, কাজ করতে ইচ্ছে করবে, বেঁচে থাকার আনন্দ পাবেন, এবং আপনি শিশু হলে আপনার একটা দৌড় দিতে ইচ্ছা করবে। ঠিক একই অবস্থা কিন্তু গোধূলি লগ্নে বিকালবেলাও হয়ে থাকে। আকাশ, বাতাস, জমিন একত্রে কাজ করে। তো সূর্যালোক, দিবালোক, এর চেয়ে সৌন্দর্যময়তা আর কোথাও নেই। তো যখন একটা সমাজে ট্রান্সপারেন্সি থাকে, তারপরে ট্রান্সপারেন্সি মানে স্বচ্ছতা, আপনি দেখতে পান কি ঘটছে, জবাবদিহিতা থাকে, সততা থাকে, ন্যায়পরায়ণতা থাকে, তখন সব কিছুই দিবালোকের মতো স্পষ্ট হয় এবং মানুষের মধ্যে প্রাণ চাঞ্চল্য তৈরি হয়, উদ্ভাবনী ক্ষমতা তৈরি হয়। মানুষ বসে থাকতে পারে না, কাজ করতে চায়, দৌড় দেয় এবং সে উপকার করতে চায়, সে উদার হয়ে যায় এবং সে সকলের ভাই হয়ে যায়, সকলের অভিভাবক হয়ে যায়, সকলের বন্ধু হয়ে যায়, সামাজিক ভ্রাতৃত্ব তৈরি হয়ে যায়। তো সেই জিনিসটি এখন ধীরে হলেও আমাদের এই সমাজে শুরু হয়েছে। ভালো মানুষগুলো বের হয়ে আসা শুরু করেছেন, মানুষ গা ঝাড়া দিয়ে যাকে বলা হয় ভালো চিন্তা করার চেষ্টা করছেন, মানুষ স্বপ্ন দেখা শুরু করেছেন, এবং এই যে দুর্নীতিবাদদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে, এটি আমি মনে করি আমাদের দেশের জন্য একটা বিরাট বরকতময় পরিস্থিতি তৈরি করবে অনাগত দিনে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।